আজকে নিয়ে চলে এসেছি জমজমাটি ৩টা রান্না। আপনারা উপকরণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি কি হবে আইটেম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লাউ চিংড়ি, করলা দিয়ে ইলিশ আর এই গরমের জন্যে আমের দুর্দান্ত চাটনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। আজকে আমি ৩টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এই গরমে লাউ লাউ খাওয়া খুবই ভালো। এজন্যে আমি আজকে দেখাবো লাউ চিংড়ি আর করলা দিয়ে ইলিশ, আর রয়েছে আমের চাটনি, যেটা ৩টা উপকরণই গরমে খাওয়া খুবই ভালো শরীরের জন্যে। যে গরম, তাতে এই গরমে বেশি বেশি করে লাউ খাওয়া ভালো। আমি আজকে আমের চাটনি তৈরি করার জন্য নিয়েছি এখানে ফজলি আম। ফজলি আমটা খুব বেশি টক হয় না, চিনি বা গুড় কম লাগে এবং খেতেও খুবই ভালো লাগে। আমগুলা খুবই ফ্রেশ ছিল এবং বড় বড় ছিল। আমি আমগুলাকে পিস পিস করে কেটে নিব চাটনি করার জন্যে। আমগুলা যেহেতু বড় বড় ছিল, কাটতেও খুব তাড়াতাড়ি হয়েছে আমগুলা, কারণ এক পিস থেকে আম অনেকগুলা হয়েছে। বাসায় একটু চাটনি খেতে পছন্দ করে এই গরমে, এজন্যে প্রায় চাটনি হয়। ভাবলাম আপনাদের সঙ্গে চাটনিটা শেয়ার করি, আমরা কিভাবে চাটনি তৈরি করি। আপনারা কিভাবে চাটনি তৈরি করে খান এই গরমে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমিও চেষ্টা করব সেইভাবে চাটনি তৈরি করে পরিবারের মানুষগুলাকে খাওয়ানোর। আর এইভাবে যদি আপনারা চাটনি না তৈরি করেন, তো আমার রেসিপিটাও আপনারা শেয়ার করতে পারেন বা চাটনি তৈরি করে এইভাবে খেতে পারেন। খুবই মজার চাটনি হয় এভাবে। প্লেটে খাওয়ার প্লেটে চাটনি থাকলে মনে হয় যে খাওয়ার রুচি চেঞ্জ হয়ে যায়, খুবই ভালো লাগে খেতে। নতুন নতুন এরকম রেসিপি পেতে হলে আজরিন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশের ঘন্টিটা বাজিয়ে দেন, তাহলে আমার কোনো নতুন ভিডিও আসলেই আপনি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। আশা করছি আপনাদেরকে প্রথম থেকে আমি শেষ পর্যন্ত পাবো। এই রেসিপির মধ্যে কোন রান্নাটা আপনার বেশি পছন্দের, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এক এক করে সব আমগুলা পিস পিস করে কেটে নিচ্ছিলাম। আমগুলা একেবারে টাটকা ছিল। এখন বাজারে আম অ্যাভেলেবল, কারণ এখন আমের সিজন, যে কোনো বাজারে আমটা পাওয়া যায়। তবে টক আমের থেকে ফজলি আমের চাটনিটা খেতে বেশ ভালো লাগে।
আমগুলা আমার সবগুলা কাটা হয়ে গেল দেখেন। আমি এতগুলো আম নিয়েছি। আর আমি করলা নিয়েছি। করলা দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। করলা দিয়ে ইলিশ মাছ দিয়ে ভাজি খুবই ভালো লাগে। আমাদের বাসায় সকলেই খেতে পছন্দ করে। তবে করলা দিয়ে ইলিশ খুব বড় ইলিশের দরকার হয় না। ছোট ইলিশ হলেই হয়ে যায়। ইলিশ মাছ এমনিতেই টেস্টি। যেকোনো খাবারে দিলেই সেটা আরো বেশি ভালো লাগে। করলা এমনি ভালো লাগে। করলা চিংড়ি, করলা দিয়ে ইলিশ আমাদের খুবই পছন্দের একটা খাবার। তা আমি ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা কিভাবে করলা দিয়ে ইলিশ রান্না করি। সে রেসিপিটাই আশা করছি আপনারা সকলেই দেখবেন এবং বাসায় একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। করলাগুলা আমি এভাবে কেটে নিচ্ছি গোল করে না, কারণ আমরা বীজটা ফেলে দিই। করলার মধ্যে যে শক্ত বীজটা থাকে এটা আমরা নিই না। অনেকে নেয়, যারা নিবেন তারা নিবেন। আর যারা নেন না তারা এইভাবে ফেলে দিলেই হবে। আমরা ফেলেই দিই। দাঁতের তলে শক্ত বীজটা পড়লে ভালো লাগে না খেতে। এভাবে আমি সবগুলা সেম ভাবে দেখে করলাগুলা কেটে নিব। আপনাদের ইচ্ছা অনুযায়ী করলাটা কেটে নিলেই হবে। আমার মতো যে কাটতে হবে এমন কোনো কথা না। করলার বীজগুলা বেশ শক্ত ছিল। আমি প্রায় সবগুলাই ফেলে দিয়েছি। যেগুলা কাঁচা বীজ ছিল সেগুলা নিয়ে নিয়েছি। শক্ত বীজগুলা আমি ফেলে দিয়েছি। করলা দিয়ে, করলা তো এমনি অনেকে ভাজি খেয়েছেন। করলা দিয়ে এভাবে ইলিশ মাছ দিয়ে ভাজি করে দেখবেন। মুখে লেগে থাকবে, বারবার খেতে ইচ্ছা করবে। তবে ইলিশের যে দাম, প্রচুর দাম ইলিশের। ইলিশ ছোঁয়াই যাচ্ছে না, এতই দাম। আমি যে ইলিশটা নিয়েছিলাম সেটায় 1200 টাকা কেজি। আপনাদের ওই সাইডে ইলিশের কেমন দাম অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এখানে অনেক দাম। বড় ইলিশ তো 2-2.5 হাজার টাকা কেজি। যেগুলা চারটাতে 1 কেজি এগুলাও 1800 টাকা কেজি। আর আমি যেগুলা নিয়েছিলাম এগুলা 1200 টাকা কেজি। আমি করলার জন্য আমার একটাই দরকার, আমি একটাই নিয়েছিলাম, 1 পিস। আমি বীজগুলা ফেলে আমি করলাগুলা খুব সুন্দর করে কেটে নিলাম। আমার করলা কাটা শেষ। লাউটা দেখেন কত সুন্দর, একেবারে কচি এবং ফ্রেশ লাউ। এরকম কচি লাউ খেতে বেশ ভালো লাগে। আর সেটা যদি হয় চিংড়ি মাছ দিয়ে তাহলে তো কথাই নাই। স্বাদ
পুরাই চেঞ্জ। লাউটার বীজগুলা বেশ নরম ছিল, একেবারে কচি ছিল লাউটা, ফ্রেশ। আমি লাউ চিংড়ি করার জন্য কেটে নিব। লাউ চিংড়ি করার জন্য লাউটা ডুমা ডুমা করে কাটবো না আমি, আবার একেবারে ভাজির জন্যে যে চিকন হয় এমন ভাবেও কাটবো না। দেখেন, দেখলে বুঝতে পারবেন যে কেমন সাইজের পিস করা লাগবে লাউটা। এইভাবে পিস করে আমি লাউটা কেটে নিব। আমি আগে কাটাকুটিগুলাই আগে করে নিয়েছিলাম রান্নার আগে। রান্নার মেন হচ্ছে কাটা কাটা বাছাটা তাড়াতাড়ি হয়ে গেলে রান্নাটাও দেরি হয় না, খুব সহজে করা যায়। এজন্যে আমি সব উপকরণগুলো আগেই কাটতে বসে গেছিলাম। লাউয়ের চোখাগুলো বেশ নরম ছিল। অনেকে চোখা ভাজি খায়, আমরাও খাই। আজকে লাউয়ের চোখা ভাজিটা করব না। লাউয়ের চোখা আর আলু দিয়ে একটা ভাজি, সেটাও অনেক মজা লাগে। চাইলে আপনারা করে খেতে পারেন। আজকে আমি লাউটাই নিব লাউ চিংড়ির জন্যে, চোখাটা নিব না। লাউটা আমার কাটতে খুব বেশি সময় লাগেনি, কারণ বীজগুলা নরমই ছিল, তাড়াতাড়ি কাটা হয়ে গেছে। আমি লাউটাও কেটে নিলাম। কত সুন্দর ফ্রেশ লাউটা! এই সন্ডের ইলিশের কথাই বলছিলাম, প্রচুর দাম ইলিশের। সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে ইলিশ। ইলিশটা খুবই সুন্দর ছিল, ছোট হলেও ইলিশের ডিম ছিল। ইলিশ মাছ এমনিতে স্বাদের, যেভাবে রান্না করেন না কেন, আর কোনো কিছুর মধ্যে দিয়ে রান্না করলে সেটার স্বাদ তো একেবারেই আলাদা হয়ে যায়। খেতে খুবই দারুণ লাগে। ইলিশ মাছটা আমি হচ্ছে চোকাগুলা ছাড়িয়ে নিব। ইলিশ মাছের চোকাগুলা আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে তুলে নিব। ইলিশ মাছটার দুই পাশের চোকাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। ছোট হোক বা বড় হোক, ইলিশ মাছের স্বাদই আলাদা। বড় হলে বেশি স্বাদ, টেস্টি। তবে মাছটা অনেক মজা ছিল ছোট হলেও। আমার চোকা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি মাছটা কেটে নিব। দেখেন কতটা সুন্দর ইলিশ মাছ।
ইলিশ মাছের ডিম হয়েছিল, খুব বেশি পরিমাণ ডিম না, অল্প পরিমাণ ডিম হয়েছিল। ইলিশ মাছটা যেহেতু বড় না, আমি এখানে রিং পিসই করে নিব ইলিশ মাছের। পিসগুলা বেশ সুন্দর। ইলিশ মাছ যেমন কাটতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, তেমন ইলিশ মাছ আমার খেতেও খুবই ভালো লাগে। ইলিশ মাছটার আমি সবগুলা পিস পিস করে নিব। মাথাটাও এখানে মিডিল দিয়ে আমি কেটে নিব, তাহলে করলার সঙ্গে বেশ মিশে যাবে, ভালো লাগবে খেতে। আর গোটা রাখলে কিছুই ঢুকবে না, এই জন্যে আমি মাথাটাকে ফেলে নিলাম। আমার ইলিশ মাছটা কাটা হয়ে গেছে, দেখেন অনেকগুলা পিস হয়েছে এখানে। আমি সব উপকরণগুলা এখানে ধুয়ে নিয়ে চলে আসছি। আমার কাটা বাছা ধোয়া সব শেষ, এখন রান্না করতে বেশি সময় লাগবে না। আসলে এগুলা কাটা বাছা করে নিলেই রান্না করার কাজটা তাড়াতাড়ি খুব দ্রুত হয়ে যায়, কাটতে যতটুকু সময় ব্যয় হয়। আমি এখানে চিংড়ি বেশ অনেকগুলা নিয়েছি। চিংড়িগুলা আমার আগে থেকে বাছা ছিল, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, বের করে নিয়েছি। আমি চিংড়িটা ভাজার জন্য এখানে পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। চিংড়িটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন চুলাইতে একটা লোহার কড়াই দিয়ে এই চিংড়িগুলাকে আমি ভালোভাবে ভেজে নিব। চুলাতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে আমি দিয়ে দিব চিংড়িগুলা। চিংড়িগুলা আমি খুব একেবারে মচমচা করেও ভাজবো না, আবার একেবারে কাঁচাও রেখে দিব না, এমন ভাবে ভেজে নিব জানি লাউয়ের সঙ্গে দিলে চিংড়ি চিংড়ি আর লাউটা একটু মজে। এভাবে করে ভেজে নিলেই হবে। চিংড়িটা এভাবে ভাজা খাওয়া যায়, ভাজা খেতে হলে একটু মচমচে করে ভেজে নিলেই খাওয়া যায়। তবে আজকে আমি ভাজা খাবো না, আমি লাউ দিয়ে এটা লাউ চিংড়ি করব। চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে, পছন্দ মতো কালার চলে আসার ফলে আমি উঠিয়ে নিলাম একটা বাটিতে। লাউ চিংড়ি করার জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব সাদা তেল, লবণ, স্বাদমতো লবণ আর আদা রসুন বাটা যতটুকু প্রয়োজন সে অনুপাতে দিলেই হবে। আর এটাকে কষানোর জন্যে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব।
এখানে আমি পেঁয়াজ ব্যবহার করিনি। লাউ চিংড়িতে খুব যে বেশি মশলাদার হলে লাউ চিংড়িতে খুব বেশি মশলাদার প্রয়োজন নাই। অল্প মশলাতেই লাউ চিংড়িটা সুন্দর করে রান্না করলে খেতে মজা লাগে। বেশি মশলাদার হলে আমার কাছে মনে হয় যে খুব একটা ভালো লাগে না। আমরা অল্প মসলা দিয়ে এভাবে রান্না করে খাই। আম একবার ট্রাই করে দেখবেন এভাবে রান্না করার। আমি ধুয়ে রাখা লাউগুলা দিয়ে দিলাম মসলাটা কষানোর পরে। এখন আমি লাউটা একটু বেশ কিছু সময় কষিয়ে নিব। লাউয়ে আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। লাউটা কষাতে কষাতে এমনি পানি বের হয়। আর দেখলেন আমি দেখলাম যে লাউয়ে যে পানি বের হয়েছে এটাতে লাউটা সিদ্ধ হয়ে যাবে এজন্য আর পানি এক্সট্রা ভাবে দিইনি। আর এখানে ভেজে রাখা চিংড়িগুলো আমি দিয়ে দিলাম। লাউ থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়। যদি পানিটা না বের হয় সেক্ষেত্রে আপনারা অল্প পরিমাণ পানি ব্যবহার করবেন। আর পানি বেশি ব্যবহার করলে লাউটা বেশি সিদ্ধ হয়ে যাবে। লাউটা বেশি খেতে ভালো লাগবে না। কষাতে কষাতে দেখবেন যে এক পর্যায়ে লাউয়ে বেশ অনেকটা পানি বের হয়। আমি লাউটাতে কোনো রকম পানি ব্যবহার করিনি। আবারও বলছি আমি এটা কষিয়ে কষিয়ে রান্না করেছি। লাউটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষাতে কষাতেই এক পর্যায়ে সিদ্ধ হয়ে যায়। দেখেন অনেকটা পানি বের হয়েছে। সেক্ষেত্রে আর আমার এক্সট্রা ভাবে পানি দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। লাউ চিংড়ি করতে হলে হাতে বেশ সময় নিয়ে করতে হয়। এটা খুব লাউ চিংড়ি করার সময় চুলার জালটা মিডিয়ামে রেখে করতে হয়। জালটা বেশি হলে নিচে লাউটা লেগে যাবে। খেতে ভালো লাগে না। এজন্য লাউ চিংড়ি করার সময় একটু বেশ সময় নিয়েই করার চেষ্টা করবেন। তাহলে বেশ ভালো লাগবে। দেখেন আমার লাউ চিংড়িটাও হয়ে গেছে। কতটা লোভনীয় লাগছে আর কতটা আকর্ষণীয় আমার লাউ চিংড়িটা হয়ে গেছে। আমি একটা বলে ঢেলে নিলাম। আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। তাও দেখেন হালকা রস আছে। আমার একটা রান্না হয়ে গেল। আমি ইলিশ মাছটা পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। পিসগুলা খুব একটা ছোট হয়নি, বড় বড় পিস। আমি ইলিশ মাছটা ভেজে নিব। এইজন্যে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। সব উপকরণগুলো আমি হাতের সাহায্যে মাখিয়ে নিব এপাশ ওপাশ ভালোভাবে। ইলিশ মাছগুলো আমার মাখানো শেষ। আমি এখন ভেজে নিব। এজন্যে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি।
দিয়ে দিলাম সাদা তেল। এখন মাখিয়ে রাখা ইলিশগুলা আমি এক এক করে দিয়ে দিব। ইলিশ মাছটা এমনভাবে ভাজবেন যেভাবে ভেজে রান্না করেন তার থেকে একটু কড়া, মানে ইলিশ মাছটা যেহেতু করলাতে দেওয়া হবে নাড়াচাড়াতে ভেঙে যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে, এজন্য একটু কড়াভাবে ভেজে নিতে হবে, তাহলে আর করলাতে দিলে ভাঙবে না। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি অন্য পাশে উল্টিয়ে নিব। মাছগুলা আমি সবগুলা উল্টিয়ে নিলাম। মাছগুলো আমি এ পর্যায়ে উঠিয়ে নিব না, আমি আগেই বলেছি একটু ইলিশ মাছটা কড়া করে ভাজতে হবে। আমি আবার একটু উল্টিয়ে দিব কড়া করে ভাজার জন্যে। এইভাবে কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেল, আমি উঠিয়ে নিব একটা বলে। আমার মাছ ভাজা শেষ। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি করলা আর আলুটা সিদ্ধ দেওয়ার জন্যে। সবগুলো করলা আমি দিয়ে দিলাম। দিয়ে দিব লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। পানি দিয়ে সিদ্ধ করতে হবে আগে করলাগুলাকে। আমি নেড়ে দিব, নেড়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। করলাটার চুলায় এভাবে ৮০% সিদ্ধ করে নিব আমি, আর ২০% হবে ইলিশ মাছের সঙ্গে।
করলাটা আমার হয়ে আসছে আর পানিটাও দেখেন শুকিয়ে গেছে। আমি করলাটা এখানে ৮০% সিদ্ধ করে নিয়েছি। করলাটা ভাজার জন্যে আমি এখানে একটা আ কড়াই বসিয়ে দিয়েছি। আর করলাতে একটু বেশি পেঁয়াজ দেওয়া লাগে, না হলে করলা তিতা লাগে। আর এখানে আপনাদের সঙ্গে আমি আরেকটা টিপস শেয়ার করি। করলাটা কাটার পরে সেটা লবণ দিয়ে ০.৫ ঘন্টার মতো রেখে দিবেন। তারপরে আবার ধুয়ে নিবেন। এতে করলার যে আলাদা তিতা ভাবটা সেটা চলে যায়। করলাটা খেতে বেশ মজা লাগে। আমরা বাসায় করলা ভাজি করলে এইভাবে ভাজি করে থাকি। তিতাটা কম লাগে। পেঁয়াজটা খুব বেশি লাল করার প্রয়োজন নাই। হালকা একটু পেঁয়াজে কালার আসলেই করলাটা ঢেলে দিতে হবে। করলা ভাজি করার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও ভাজি হয়ে যায়। বেশি পুড়িয়ে দিলে সেটা ভালো লাগে না, খেতে তিতা তিতা লাগে। তবে করলাটা দিয়ে একটু কিছুক্ষণের মধ্যে এই মাছটা দিয়ে দিতে হবে, কারণ ৮০% এই মাছটা এই করলার সঙ্গে সিদ্ধ হবে। তারপরে ইলিশের যে স্বাদটা সেটা পাওয়া যাবে। তবে করলা একেবারেই পানি শুকনা হওয়া যাবে না, কিছুটা রস রস থাকতে হবে। আমি আগেই বলেছি ৮০% কড়াইয়ে সিদ্ধ করতে হবে আর ২০% সেই রস সহকারে মাছের সঙ্গে হবে। তাহলে ইলিশ মাছটা এর সঙ্গে মিশবে, ইলিশ মাছের যে স্বাদ সেটা বের হবে। তারপরেই না করলাটা খেতে ভালো লাগবে। এভাবে রান্না করার চেষ্টা করবেন। আমি করলাটা আমার পছন্দের মতো কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব। ভাজিটা বেশ উল্টিয়ে পাল্টিয়ে এটা ভালোভাবে আমি করে নিব। করলাতে আমার পছন্দ মতো কালার চলে এসছে। আমি এখন একটা বাটিতে করলাগুলা উঠিয়ে নিব। এভাবে রান্না করলে বিশ্বাস করেন এত বেশি মজা লাগে যে এমনি করলা খেতে ইচ্ছা করবে না। করলা ভাজি করলেই মনে হবে একটু ইলিশ মাছ দিয়ে দিই। এভাবে ভাজি করি। একবার অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে ইলিশ দিয়ে করলা ভাজি করে খাওয়ার। দেখতে দেখেন অসাধারণ লাগছে। খেতেও অসাধারণ ছিল। আমি আমটা একটা প্রেসারের মধ্যে সিটি দিয়ে নিব। প্রেসারে আমগুলা সবগুলা ঢেলে দিব। প্রেসারে আমটা সিটি দিলে একটু আমার তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে, এই জন্য প্রেসারে আমি সিটি দিয়ে নিব। আপনারা চাইলে চুলাতেও কড়াইয়ে এটা সিদ্ধ করে নিতে পারেন। আমি দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি কয়েকটা সিটি দিয়ে নিয়েছি। এখন আমটা তেলে দেওয়ার জন্য এখানে সাদা তেল আমি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। শুকনো মরিচ অপশনাল, চাইলে দিবেন, না চাইলে না দিতেও পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছু সময় নাড়াচাড়ার পরে এখানে আমি দিয়ে দিলাম ১২ মসলা, চাটনির
স্মেলের একটা মেইন উপকরণ হচ্ছে বারো মশলা। বারো মশলা দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করলেই হবে, পুড়িয়ে দেওয়া যাবে না, তাহলে তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। তারপরে আমি দিয়ে দিলাম আমার আগে থেকে সিদ্ধ করে রাখা আমগুলো। আমগুলো দিয়ে একটু বেশ ছুরির সাহায্যে নেড়েচেড়ে নিলেই এটা ঘাটি ঘাটি হয়ে যাবে। আর আমি এইভাবে আস্তা রাখবো না, ঘাটি ঘাটি করে নিব। নাড়াচাড়া করতে করতে এটা হয়ে যাবে, এক্সট্রা কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নাই। আমটা দেখেন আমার বেশ সুন্দর একটা ঘাটি ঘাটি টাইপের হয়ে গেছে চাটনি। আর আমি এখানে আমটা চিনি দিয়ে না, কুসুরের যে গুড়, এই গুড়টা দিয়ে রান্না করব। দিয়ে দিলাম কুচি করে রাখা গুড়গুলা। মিষ্টি যে যেমন খেতে পছন্দ করবেন সে অনুপাতে গুড় বা চিনি দিয়ে দিলেই হলো। চাটনি করা একেবারে সহজ। খাবার প্লেটে যদি চাটনি থাকে তাহলে খাবারের স্বাদ সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যায়। অবশ্যই এভাবে এই আমের সিজনে একবার হলেও চাটনি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। শেষ পাতে মনে হয় যে একটু চাটনি মুখের স্বাদটা অনেকটাই চেঞ্জ করে দেয়। চাটনিটা তেমন কিছুই নাই, এটা নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে নিলেই হয়ে যায় দারুণ চাটনি। আমার চাটনিটা হয়ে আসছে, দেখেন কতটা লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে। আমি ঢেলে নিলাম, চাটনিটা হয়ে গেছে। এই তিনটা রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে তোমাদের সামনে নিয়ে চলে আসছি জমজমাট দুইটা রান্না। একটা হলো নদীর বড় বড় ট্যাংরা মাছ, মাছগুলার সাইজ কি যে সুন্দর, দেখতে খুবই দারুণ লাগছিল, একেবারে বড় বড় আর ডিম ভরা ভরা। আর তোমাদেরকে এই সঙ্গে আমি দেখাবো পটল আলুর একটা ভাজি বা তরকারি, যে যেটাই বলো না কেন সেটা। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। যে গরম, এই গরমে তোমার মাছের সঙ্গে টক টক দিয়ে কোনো কিছু রান্না করলে, টক খাওয়া যেমন শরীরের পক্ষে এ গরমে ভালো, টকের একটু পাতলা ঝোল, সেটা মাছ দিয়ে বা এমনি টক রান্না শরীরের জন্য খুবই ভালো। আজ আমি এই গরমের জন্য স্বাস্থ্যকর খাবার নিয়ে চলে আসছি, নদীর ট্যাংরা মাছ আর আমের টক দিয়ে রান্না। রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে। আমি বসে গেছি একটা বটি নিয়ে, মাছগুলো নিয়ে কাটাকাটির জন্যে। ট্যাংরা মাছগুলো বেশ বড় সাইজের ছিল, পেটে ডিম ছিল। আর যে কোনো মাছ, ডিমওয়ালা মাছ খেতে দারুণ লাগে, আর সেটা যদি একটু হালকা টক দিয়ে রান্না হয় তাহলে তো কথাই নাই। সঙ্গে নদীর মাছ, মাছের স্বাদ এমনিতে দ্বিগুণ হয়ে যাবে। মাছগুলো আমি কেটে নিচ্ছি। ট্যাংরা মাছে জানো ওর দাড়ি থাকে দুইটা, আমার দারুণ লাগে দাড়ি দুইটা দেখতে। আর ওর দুইটা মোটা মোটা কাটা থাকে, খুব সাবধানের সঙ্গে এটা কাটতে হয়। আমরা আবার মাছ কাটার সময় মাছের যে ঠোঁটটা আছে এটা থেকে একেবারে নিচ পর্যন্ত নামিয়ে নিই, দেখলে হয়তো বুঝতে পারবা।
অনেকে অনেকভাবে মাছ কাটে, আমরা আসলে এইভাবে কেটে নিই। পাখা পোড়াগুলো কেটে নামিয়ে নিলে কাটাটাও সহজে কাটা হয়ে যায়। মাছগুলা দেখো সাইজ কি দারুণ, মাছটা খেতেও অনেক টেস্টি ছিল মাশাআল্লাহ। কই মাছ বলো, ট্যাংরা মাছ বলো, এগুলা কাটতে খুবই ভয় লাগে। এটা তাজা থাকলে বেশি ভয় ছিল। মাছটা তাজা ছিল আনা অবস্থায়, কাটতে কাটতে একটু সময় লাগার কারণে মাছটা মারা গেছে। কই মাছ তো আমার ধরতে খুবই ভয় লাগে কই মাছ কাটতে, কারণ ওটা কাটা দেয়। মাছগুলো এক এক করে আমি সবগুলো কেটে নিচ্ছিলাম খুব সুন্দর করে। তোমরা ছোট মাছ কে কীভাবে রান্না খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্টে জানাবা, আমিও বাসায় সেইভাবেই ট্রাই করব খাওয়ার। মাছগুলো কাটতে আমার বেশ সময় লেগেছিল, কারণ কাঁটাযুক্ত মাছ কাটতে একটু বেশি সময় লাগে। আর ছোট মাছ এই খেতে অনেক দারুণ টেস্টি লাগে, টেস্ট খুবই হয়, কিন্তু এটা কাটতে খুব সময় লাগে। তবে কাটা হয়ে গেলে মাছ খেতে সময় লাগে না। আমাদের বাসায় ছোট মাছ, নদীর মাছ হলে সবাই পছন্দ করে খেতে। আর এই গরমে আমরা মাছে একটু টক দিয়ে রান্না করি, আমের টক। তোমরাও চেষ্টা করে দেখো, এই গরমে আম এখন অ্যাভেলেবল বাজারে পেয়ে যাবা। হালকা একটু টক দিয়ে হালকা ঝোল রেখে রান্না করলে সে মাছটা খেতে দারুণ লাগে, মাছের স্বাদই চেঞ্জ হয়ে যায়, এত মজার লাগে। আর মাছটা ছিল অনেক টেস্টি। নদীর মাছ যেভাবে রান্না করেন না কেন মাছটির স্বাদ খুবই ভালো লাগে। আস্তে যে গন্ধটা থাকে এটা নদীর মাছে হয় না, এটা আবার পুকুরের মাছে পাওয়া যায়, তবে এটা নদীর ট্যাংরা ছিল। I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help, I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. ছোট মাছ কাটতে বসা আর ধৈর্য হাতে করে না বসলে মাছ কাটা সম্ভব না। এই জন্য ছোট মাছ কাটতে হলে অনেক ধৈর্য দরকার। কাটাগুলা বড় ছিল তো মাছটা, কাটাগুলো বেশ শক্ত ছিল। এই যে বড় বড় দাড়ি কেটে ফেললাম আমি। I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help, I had to do it all myself.
মাছগুলা কাটছিলাম আর দেখছিলাম মাছগুলো আমার কাটা কখন শেষ হবে। মাছগুলা কাটতে কাটতে আমি বেশ হাঁপিয়ে গেছিলাম। বড় মাছ হলে যে সময় নিয়ে আমি ছোট মাছটা কাটছিলাম, না হলেও 5-7 কেজি কাটা হয়ে যেত বড় মাছ হইলে। মাছগুলো একেবারে টুকটুকা ডিম ছিল। এবার চুলাতে আমি একটা প্যান বসিয়ে নিলাম। এটা লোহার প্যান। তাতে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো মাছ ভাজার জন্য। তেলটা গরম হলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। যে মাছে চোকা থাকে না সে মাছ একটু তেল ছিটটাই, এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। মাছটা আমি খুব কড়া করে ভাজবো না, আবার একেবারে কাঁচাও রেখে দিব না, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। আর মাছে যেহেতু ডিম আছে, এই মাছ এমনি টেস্টি হয় খেতে। মাছগুলো আমার এক পাশটা হয়ে গেছে, আমি আস্তে করে অন্য পাশটা উল্টিয়ে দিব। মাছ ভাজার সময় তাড়াহুড়া করা যায় না, কারণ মাছ তাড়াহুড়া করলে এর ছিলকাটা উঠে যায়, আর মাছ যেমন দেখতে ভালো লাগে না, তেমন আমার কাছে খেতেও ভালো লাগে না। আমার একবারের মাছ ভাজা হয়ে গেল, সব মাছ একসঙ্গে ধরেনি। আমি একবারের মাছগুলো উঠিয়ে নিলাম। দেখেন, লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজের তাড়াতাড়ি কালারটা চেঞ্জ হয়ে গেল। আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিলে তরকারি যে ঝোলের গ্রেভিটা হয় সেটা হয়, ঝোলটা গাঢ় হয় এবং খেতে ভালো লাগে। পেঁয়াজ কুচিও আমি দিয়েছি, এখানে পেঁয়াজ বাটাও আমি ব্যবহার করেছি। আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। আর মশলাটা একটু কষিয়ে নিব। আদা রসুন বাটার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু ভালোভাবে কষিয়ে নিলাম এটাকে। সঙ্গে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আমি কাঁচা আম দিয়ে রান্না করব আমটা, এই জন্য দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা আম আর মশলাগুলা ভালোভাবে আমি একটু কষিয়ে নিব। মশলা কষাইলে মশলার যদি কাঁচা গন্ধটা না আসে তাহলে মাছটা খেতে ভালো লাগে। এই জন্য আমি মশলাটা দিয়ে আগে কষিয়ে নিই। কষানো হয়ে গেলে আমি পানিটা ঝোলের জন্য দিয়ে দিব। দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে পানি।
এবং পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার হালকা বলক চলে এসছে। ভালোভাবে দেখেন ঝোলটা ফুটে উঠেছে। আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলা। আমি এক এক করে ভেজে রাখা মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়ে আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিব। মাছ ভাজার পরে মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না। পানিটা আমার অনেকটা শুকিয়ে গেছে, মাছটা আমার হয়ে গেছে। এরকম আমি ঝোল রাখবো। নামিয়ে নিলাম চুলা থেকে। মাছটা দেখেন কতটা লোভনীয় এবং আকর্ষণীয় লাগছে। মাছটা মাশাআল্লাহ অনেক টেস্টি ছিল। বাসায় অনেক সকলেই পছন্দ করেছে এবং খুব মজা করে খেয়েছে। আপনারাও চাইলে এইভাবে এই গরমে আমের টক দিয়ে ছোট মাছ এভাবে রান্না করতে পারেন। পরিবারের সকলেই পছন্দ করবে। আমার মাছ রান্নাটা হয়ে গেল। পটল আর আলু দিয়ে যে একটা রেসিপি দেখাবো, এই জন্য পটলটা আমি কুচি কুচি করে কেটে নিব। পটলটা লক্ষ্য করলে দেখতে পাবেন আমি একটু আহ কি বলবো প্যালচা করে কাটছি, তাহলে পটলটা দেখতে ভালো লাগে, একটু লম্বা লম্বা মনে হয়। পটলের মধ্যে শক্ত বীজগুলো আমি নিব না। শক্ত বীজ থাকলে ফেলে দিয়ে আমি কেটে নিয়েছি সব পটলগুলা। এর সঙ্গে আমি দিয়ে দিব আলু। আলুটার খোসা ছাড়িয়ে দিতে হবে। আলুটা খুব পরিমাণ দেওয়ার দরকার নাই, 2-3টা দিলেই হয়। কাটিং পদ্ধতিটাও একটু দেখে নিবেন কিভাবে আমি কাটলাম। আর এই ভাজিটা করার জন্য পটলের যেহেতু চোখা সহকারে আমি কেটে নিয়েছি, তাই একটু কড়া মনে হবে খাওয়ার সময়। প্রেসারে যদি 2টা সিটি মেরে নেন, পটলটা পুরোপুরি নরম লাগে, খেতে ভালো লাগে। চোখার যে একটা খসখসানি ভাব এটা লাগে না। এই জন্য আমি প্রেসারে সিটি দিয়ে নিই এই ভাজিটা করলে। আপনারা চাইলে কড়াইয়েও এটা করতে পারেন। আমি দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। আর অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করিনি, খেয়াল করলে বুঝতে পারবেন। এখন প্রেসারের মধ্যে এটা একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে প্রেসার লাগিয়ে 2টা সিটি দিয়ে নিয়েছি। তারপরে আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ভাজি করার জন্য। সাদা তেল দিয়ে সেটাতে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার একটু হালকা বাদামি হলেই আমি সিদ্ধ করে রাখা পটল আর আলুটা দিয়ে দিব। পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। পটলটা একেবারে সিদ্ধ হয়ে যাবে না, আবার একেবারে অল্প সিদ্ধ হবে না। পারফেক্ট ভাবে সিদ্ধ হওয়া লাগবে। বেশি সিদ্ধ হলে ভাজি করার সময় এটা গলে যেতে পারে, তাহলে দেখতে ভালো লাগবে না, আবার খেতেও ভালো লাগবে না ভাজিটা। এবার তেলের কড়াইয়ে আমি কিছুটা নাড়াচাড়া করে আমার পছন্দের মতো কালার আসলেই আমি এটাকে নামিয়ে নিব। দেখেন আমার কালারটা চলে আসছে। এর থেকে আর বেশি কালার আমি নিয়ে আসবো না, আমার হয়ে গেছে ভাজিটা। আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিব।
আপনাদের কাছে ২ টা রেসিপির মধ্যে কোন রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর বাসায় রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।